খাও গাবিয়ে খাও সব, এই তো মুড়িও আছে, খাও যার যেটা লাগবে খাও, এটাতে এক্সট্রা আছে। হ্যাঁ নবীর তুই তো ভালোই খাও, খাও লজ্জা করছো কেন? কই মুড়ি কোথায় আছে? ও বাবা পুরো একদম রেডি। ঠিক করিস, পুরো ঢেলে নিয়ে যে পেঁয়াজি দিয়ে খা। লজ্জা করিস না, খাওয়ার জন্য লজ্জা করছিস কেন? নে বাবা মেখে নিয়ে খা। এই বানি এখানে এক্সট্রা আছে পেঁয়াজি টিয়াজি, খা। পুরো একবারে মুড়ি পেঁয়াজি চপকে ঘেঁটে একবারে পুরো একবার আমি গিয়ে দেখছি কি রে সব বড় বড় রোজাদার সব। খাও সব খাও, বেশি বেশি করে খা। मुंशी जी चलाइए। তবে মনে হয় যে খুব খাবো, কিন্তু খাওয়া যায় না তেমন, মনে হয় যে নবীর খাও খাও, লাও গাবে খাও, মুড়িটি লাও, দে পেঁয়াজিটা দিয়ে মাখো, দে খাও। খা। ইফতারের প্রিপারেশন চলছে আমার অফিসে। এই যে আমার বোন রাখি সিং, আর ওটাকে রুমা দাস। আর তোর নাম কি? পম্পা নাম হাতা। ভালো করে বল, কি নাম? আচ্ছা, লবণও দিয়েছে রে বাবা, পুরো ব্যাপারটা তো ব্যাপার করে ফেলেছিস তোরা। খিজুরগুলো, আরবের খিজুরগুলো একটা বা দুটো দিবি, বাকি জিনিস বেশি দিবি। আয় চন্দন, আয় বাবা, আয় বাবা। কেন এটা দিতে? আচ্ছা দে, যা যা পারবি কর বাবা। তুষার সামনে চলো, সামনে। চন্দন, চন্দন রায়, রোজা করেছিস আজকে? কটা হয়েছে? হ্যাঁ 7 বার। পুরা নেকি তুই নিয়ে নিবি রে ভাই। আমরা একটা, এই চন্দন কয়টা রোজা করেছি জিজ্ঞাসা? 7টা। হ্যাঁ এই রে চন্দন বাবা 7টা। তোর যা শরীর হিসাবে তো তোকে না না, সব আস্তে আস্তে সাজা গোছা। চলে এসো তুষার, তুমি এখানে বসো। না না, ও ঠিক আছে, ও করুক, ওরা ওদের কাজ করুক, তুমি এখানে বসো আমার পাশে। 50 টাকা কম দিয়েছে, 50 টাকা কম দিয়ে দে, সবাই গেছে। আচ্ছা আল্লাহর নামে ওটা ইয়ে করে দে, রেখে দে, ছেড়ে দে। ওটা কি তুই কি আরে রোজা এখন খোলার টাইম হয়নি, তুই যে আগে জায়গা পরিষ্কার করতে। ও আচ্ছা, কি মুড়ি চপ কোথায় রে চন্দন? দে না বাবা, তুই তো মেন কাজের, দে তুই নিয়ে আয় মুড়িগুলো দে। রাখি টাকি এরা কাজের না, তুই তো মেন কাজের, রোজা তুই রেখেছিস। আয় চপ, আচ্ছা ভেরি গুড। রে সঞ্জু, আয় আয় আয়, চাই আয়, আয় খেয়ে যা বাবা, না খেলে আমাকে অস্বস্তি লাগবে। বাবা মিষ্টি সহ, আয় আয়।
তোদের দুজনের একটা দিয়ে দি। হ্যাঁ, কে আছে? আর একটা কি কি নাম আছে মহিলার? ওর স্বামীর নাম কি? এই সঞ্জয়ের স্ত্রী কে আছে গো? পাশে একটা ভদ্রমহিলা বসে আছে না? রাখিকে দে, রাখিকে দে। রুমা, জলের বোতল নিয়েছিস? এত কিছু আয়োজন, কি ব্যাপার বলতো? আমি কিছুই জানছি না, আয়োজন হয়ে যাচ্ছে তোরা। আচ্ছা, এইসব অন্যায় কাজ করা হয়ে গেছে তোদের? ও, আজকে এগুলো তুষার এনেছে নাকি? হ্যাঁ, আচ্ছা, আজকে তো তুষার বাবু আমাদেরকে রোজা ইফতার করাচ্ছে। এই রে, হ্যাঁ হ্যাঁ, বসুন। কি নাম আপনার? সমাপ্তি। বসুন, ওখানে বসুন। কেন, কোনো ব্যাপার না, ফলমূল ফ্রুটস আছে, কিছু হবে না। আমরা খাবো আর আপনি একাই বাইরে বসে থাকবেন, এটা হবে? দৃষ্টিকটু না এটা? উত্তরপ্রদেশের পুলিশ এসে যেমন চা খেতে চাইছিল, আমরা তো চা খেতে পারবো না, আমরা এখন ইফতার খাবো, তাই না? তোর হাতে কি আছে এগুলো? তুই তো রোজা করিস নি মনে হয় নাকি? হ্যাঁ, এর চেহারাটা কি রোজা করা লাগছে রে? হ্যাঁ, কি চেহারাটা রোজা করা লাগছে? হ্যাঁ, না না, রোজা রোজা করে আমার একটা ছেলে রোজা না, সবাই আমার এখানে যতজন সবাই, এই যে বাইরে আছে না, ওরাও সবাই রোজা করে। এই বয়সের অনেক আছে যারা করে না, কিন্তু আমাদের সবাই, এরা না সবাই। বাবারা বলে কি আছে এটা? ও বাবা, রসগোল্লা, এত কিছু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, টাইম হয়ে গেছে তো, হয়ে আসছে, আর কি কত দেরি করবে? হ্যাঁ, আমাদের ধর্ম মতে এই যে এখন ধরো না, এত কিছু সারাদিন না খেয়ে আছি, তো দেখলেই তো মনে হচ্ছে খাই। এখন আল্লাহ বসে আছে, এবার অন্যান্যদেরকে বলবে, যখন মানুষ সৃষ্টি করে তারা যখন বলেছিল করতে হবে না, কি দরকার, মাটি থেকে মানুষ সৃষ্টি করতে হবে না, তখন বলছে যে না, করব। তো ওরা এখন আল্লাহ ওদেরকে দেখে, বলে দেখ সারাদিন না খেয়ে আছে, তবু খেতে পাচ্ছে না, যতক্ষণ না আমার অর্ডার হবে ওরা খাবে না, দিয়ে নিজেকে আনন্দিত মনে করে, আর এই সময় যা চাইবি তাই দিবে। বুঝতে পারলি না ব্যাপারটা? হ্যাঁ, এবং ওখানে বসে বসে দেখাচ্ছে, দেখ দেখ সব সাজানো আছে, ফল মূল, রসগোল্লা, মিষ্টি, পেঁয়াজি, রসুন, চপ, খেজুর, মুড়ি, সব, জল। সারাদিন না গেছে, গলা শুকিয়ে গেছে একেবারে, মানে যাচ্ছাদায় অবস্থা হয়ে আছে, মানে পেলে একেবারে, কিন্তু টাইম নেই, 1 সেকেন্ড এদিকে তুলব না। না, দাও সবাইকে এবার। ঠিক আছে, আমাদের হয়েছে, এত দিস কেন, কত খাবো? ঠিক আছে, তুষার আর আমারটা দিয়ে দে, তুষারটা দিয়ে দে এদিকে। ঠিক আছে, এবার নে, এই নিজের নিজের গুলো দে, ওদেরকে দে। আরে বাণীকে দে আগে, তুই তো রোজাটা দুর্বল করে দিবি। এই দে, ভুল করে দিল না, রোজাটা দুর্বল হয়ে যাবে। যেটা কার, ওটা তুষারের রে। ও হ্যাঁ, রোজা যারা করেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুষাররা তো 2-3টা রোজা করেছে। আগামী দিনে আমার টার্গেট
বিধানসভায় 90 জন মুসলিম এমএলএ যাবে 294-এর মধ্যে, আর 204 নিয়ে শুভেন্দু আর মমতা ব্যানার্জির মধ্যে যে কম্পিটিশন, ও বড় হিন্দু না এ বড় হিন্দু, এ মন্দিরের প্রতিযোগিতা করছে, ও সনাতনী করে চিৎকার করছে। তো তারা 204টে আসন কে 150 পৌঁছায় দেখি না। মনে হতে পারে আমি একাই 182টা আসনে লড়ে 100 সিট দখল করব, নির্ণায়ক শক্তি হব, আর নালে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয় আমরা সরকার করব। ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি, আমরা ফার্স্ট পজিশনে যাব। আজকে 2011-তে 59 জন মুসলিম বিধায়ক ছিল, 2016-তে এসে সেটা 57 হয়েছিল, 2021-এ কৌশল করে মমতা ব্যানার্জি সেই সংখ্যাটা 42 আর নওশাদকে ধরে 43। তো আমি যখন লড়াইয়ে নামি আমি ইঞ্চি মেপে লড়াইটা করি। আমি তো 2টো সিটে লড়বো, 2টোতেই জিতবো ইনশাল্লাহ, তারপরে একটা ছাড়বো, এটাই নিয়ম, 2টোতে তো আর থাকা যাবে না। 2.5 লক্ষ মানুষের উপস্থিতিতে আমার রাজনৈতিক দলের ওপেনিং হয়েছে। আগে ওই লোকটা যে অভিষেক, ওদের সর্বভারতীয় নেতা, সে যাবে বলছে 17 তারিখে মুর্শিদাবাদে, ওই লোকটা করে দেখাক, তারপরে এই পাতাখোরদের কথার জবাব দেবো। আমার সঙ্গে যেসব দলের যারা তৃণমূলকে সরকার থেকে সরাতে চায় আর যারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, অর্থাৎ বিজেপিকেও ক্ষমতায় আসতে যারা দিতে চায় না, যে কোনো রাজনৈতিক দল, সে সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, নিম হতে পারে, কংগ্রেসও হতে পারে, তারা যদি আমার সঙ্গে জোটবদ্ধভাবে লড়ে, আমার দৃঢ় বিশ্বাস এই তৃণমূল গভর্নমেন্টটা 100-তে পৌঁছাতে পারবে না, আর বিজেপিও 100-র ধারে কাছে থাকতে পারবে না। কিন্তু এরা কি করবে এটা এদের এখনও পর্যন্ত পরিষ্কার না। কাজেই এমন হতে পারে আমি একাই 182টা আসনে লড়ে 100 সিট দখল করব, নির্ণায়ক শক্তি হব, আর নালে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয় আমরা সরকার করব। ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি, আমরা ফার্স্ট পজিশনে যাব। দেখুন, আমি কাউকে অ্যাডভান্টেজ পাই দেওয়ার জন্য আমি আমার রাজনৈতিক দল খুলিনি। যেটা টিএমসির পক্ষ থেকে বলা হচ্ছে, আমাকে আখ্যা দেওয়া হচ্ছে বিজেপির বি টিম। আমি বলতে পারেন যে আমার পার্টিটা সেকুলার, কিন্তু মূলত বাংলার 37% মুসলিম। আজকে যারা 34 বছরের সরকার ছিল তাদেরকেও ইউজ অ্যান্ড থ্রু মানে ব্যবহার করেছে ভোট ব্যাংক হিসাবে। তাদের মধ্যে গ্রাস রুটে বিভাজন লাগিয়ে রেখেছে, মারামারি, গণ্ডগোল, ঝামেলা। একটা মারছে কে একটা মুসলিম, মরছে কে মুসলিম, কেস খাচ্ছে কে মুসলিম, জেলে যাচ্ছে মুসলিম। এই পলিসি নিয়ে 34 বছর সিপিএম চলেছিল, 14 বছরে মমতা ব্যানার্জি একই থিওরিতে মুসলিমদের ব্যবহার করছে। এই জায়গাটাই আমার আপত্তি। এবং বাংলার মুসলিম সমাজকে তাদের নিজের, আজকে 2011-তে 59 জন মুসলিম বিধায়ক ছিল, 2016-তে এসে সেটা 57 হয়েছিল, 2021-এ কৌশল করে মমতা ব্যানার্জি সেই সংখ্যাটা 42 আর নওশাদকে ধরে 43। তো এই জায়গাটাতে আমার আপত্তি। আগামী দিনে আমার টার্গেট বিধানসভায় 90 জন মুসলিম এমএলএ যাবে 294-এর মধ্যে, আর 204 নিয়ে শুভেন্দু আর মমতা ব্যানার্জির মধ্যে যে কম্পিটিশন, ও বড় হিন্দু না এ বড় হিন্দু, এ মন্দিরের প্রতিযোগিতা করছে, ও সনাতনী করে চিৎকার করছে। তো তারা 204টে আসন কে 150 পৌঁছায় দেখি না। আর মুসলমানরা তাদের প্রতিনিধি, আমি তো 2টো সিটে লড়বো, 2টোতেই জিতবো ইনশাল্লাহ, তারপরে একটা ছাড়বো, এটাই নিয়ম, 2টোতে তো আর থাকা যাবে না। আপনার দলের তৃণমূল কংগ্রেসের 4 বিধায়ক মুর্শিদাবাদে, তিনি বলছেন হুমায়ুন কবিরকে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা ছুটে আসতে বলুন, তারপরে সভা করবে। এইসব তুলাবাজদের কথার কোনো জবাব আমি দেব না। এদের জবাব আমি 6 ডিসেম্বর দিয়েছি।
এদের পুলিশ প্রশাসন, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, এদের প্রশাসনের আইডিয়া ছিল যে আমি বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের দিন 30 থেকে 40 হাজার লোক হবে। আমার কাছে ফুটেজ আছে, আমার কাছে ডকুমেন্টস আছে, পুলিশের কাছেও আছে। 8টা ড্রোন ক্যামেরা ছিল, আর অগণিত আপনাদের মিডিয়া চ্যানেলের লোক ছিল। 4 লক্ষ মানুষ ভিত্তি স্থাপনে প্রেজেন্ট ছিল, আর 4 লক্ষ মানুষ এই কৃষ্ণনগর নদিয়া জেলার নবদ্বীপ ব্রিজ থেকে বর্ধমানের কালনা, মেমারি এইসব জায়গা থেকে যত গাড়ি মুভমেন্ট হয়েছিল, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি থেকে পুলিশ বদমাইশি করে তাদের রাস্তায় আটকে দিয়েছিল, যেতে দেয়নি। ওদিকে ফারাক্কা মালদা থেকে 100 কিলোমিটার, 135 কিলোমিটার আমাদের বেলডাঙ্গা, সেখানেও রাস্তাতে গাড়ি আটকে দিয়েছিল। কাজেই 4 লক্ষ লোক রাস্তায় ছিল, আর 4 লক্ষ ভিত্তি স্থাপনে ছিল। তারপরে ভারতবর্ষের স্বাধীনতার পর কোনো রাজনৈতিক দল, যেটা কংগ্রেস, জাতীয় কংগ্রেস, যেটা আমরা 30 বছর করেছি, এই কংগ্রেসটার জন্ম হয়েছিল কবে? 1885 খ্রিস্টাব্দে। কতজন লোক নিয়ে ঘরের মধ্যে বসে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করার জন্য মাত্র 73 জন ব্যক্তি কংগ্রেস দলটার সৃষ্টি করেছিল। এই মমতা ব্যানার্জির যারা এই পাতাখোর, যারা চেটে চলে, তারা আজকে আমাকে চ্যালেঞ্জ করছে। এদের এই দলটা যখন জন্ম হয়েছিল 1997 সালে, ইনডোর আর আউটডোর, ওই যে মেউ রোডে আউটডোর করেছিল মমতা ব্যানার্জি 9 আগস্ট 1997। আর সেদিন আমরা ছিলাম, ভারতবর্ষের কংগ্রেসের সভাপতি ছিল বিহারের সীতারাম কেশরী, আর সোনিয়া গান্ধী উপস্থিতিতে সোমেন মিত্র, আমরা ছিলাম ইনডোরে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমাদের সেখানে উপস্থিতি ছিল কত, কমসে কম 30 থেকে 40 হাজার। আর এই মমতা ব্যানার্জি সেদিন 8,000 থেকে 10,000 লোক ওই আউটডোরে মিটিং করে, তাও আবার ওর নাম ছিল না। ওই মুকুল রায় এখন কথা বলতে পারে না, মুকুল রায়, ফরিদুল বলে একজন, আরও ওর নর্থ বেঙ্গলের কিছু সাথী, 7-8 জন মিলে এই তৃণমূল দলটাকে রেজিস্ট্রেশন করেছিল। তো সেই দলের ওই কে পাতাখোররা কি বলছে তার কথার জবাব হুমায়ুন কবির দেবে না। জবাব আমি দিয়ে দিয়েছি ওই 6 তারিখে আর 22 তারিখে 2.5 লক্ষ মানুষের উপস্থিতিতে আমার রাজনৈতিক দলের ওপেনিং হয়েছে। আগে ওই লোকটা যে অভিষেক, ওদের সর্বভারতীয় নেতা, সে যাবে বলছে 17 তারিখে মুর্শিদাবাদে। ওই লোকটা করে দেখাক, তারপরে এই পাতাখোরদের কথার জবাব দেবো। বলছি, পূর্ব মেদিনীপুরে এলেন, কতগুলো 16টা সিট, কতগুলো সিট দেবেন এবং কতগুলো টার্গেট থাকবে? দেখুন, আমার সঙ্গে যেসব দলের যারা তৃণমূলকে সরকার থেকে সরাতে চায়, আর যারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, অর্থাৎ বিজেপিকেও ক্ষমতায় আসতে যারা দিতে চায় না, যে কোনো রাজনৈতিক দল, সে সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, নিম হতে পারে, কংগ্রেসও হতে পারে, তারা যদি আমার সঙ্গে জোটবদ্ধভাবে লড়ে, আমার স্থির বিশ্বাস এই তৃণমূল গভর্নমেন্টটা 100-তে পৌঁছাতে পারবে না, আর বিজেপিও 100-র ধারে কাছে থাকতে পারবে না। কিন্তু এরা কি করবে এটা এদের এখনও পর্যন্ত পরিষ্কার না। কাজেই এমন হতে পারে আমি একাই 182টা আসনে লড়ে 100 সিট দখল করব, নির্ণায়ক শক্তি হব। আর নালে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয়, আমরা সরকার করব। ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি, আমরা ফার্স্ট পজিশনে যাব। নন্দীগ্রাম বা কাঁথিতে কোনো সভা সমিতি হওয়ার নিশ্চয় করব, সময় আসুক, ইলেকশন কমিশন ডিক্লেয়ার করুক শিডিউল। আমার কাছে যা তথ্য আছে, 2021 সালে আমি লাস্ট ফেজে আমার ভোট ছিল 29 এপ্রিল, তখন পবিত্র রমজান চলছিল। আমি রোজা করে ভোট করেছিলাম এবং ভোটের রেজাল্টে শত বিরোধিতা, এই তৃণমূলেরই একটা অংশ বিরোধিতার পরেও আমি 43,383 মার্জিনে কংগ্রেসের এক্সিস্টিং এমএলএ কমলেশ চ্যাটার্জি, তাকে হারিয়ে 3য় স্থানে পাঠিয়ে দিয়েছিলাম। বিজেপি
সেকেন্ড হয়েছিল ইমন কল্যাণ মুখার্জি। তো আমি যখন লড়াইয়ে নামি আমি ইঞ্চি ইঞ্চি মেপে লড়াইটা করি। কাজেই যখন অল আউট লড়ব তখন তো এই মেদিনীপুরে কোনো সিটে প্রচারে আসব, আর সেই সময় এই গাড়িতে এসেছি, গাড়িতে আসার কোনো সুযোগ হবে না, কারণ আমি প্রতিদিন একটা দিনে মিনিমাম 3টে করে বিধানসভায় প্রচারে যাব, এবং সেটা হেলিকপ্টারে যেতে হবে সময় সংকলনের জন্য, সময় মেকআপ করার জন্য। আইমাকে কি জোটের জন্য আহ্বান জানালেন? এটা এখনই বলবো না, আপনাকে বললাম তো আমি একটা রাজনৈতিক দল খুলেছি। আইমার যিনারা কর্ণধার, যিনারা কমিটিতে আছেন, ওনারা এখানে আছেন, ইনি আছেন, আরও ইনি আছেন, ওনাদের সঙ্গে একটু আলোচনা করে নিলাম। আগামী দিনে কি হবে এটা তো এখনই আপনাদের কাছে ওপেন করার মতো কিছু নয়। অগ্রগতি হোক, আপডেট হোক, তখন জানতে পারবেন। ওই যে বীরভূম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 250টা সিটের টার্গেট বেঁধে দিলেন, এবং হেলিকপ্টার নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, ঝাড়খণ্ড থেকে হেলিকপ্টার ভাড়া করে বীরভূম পৌঁছে। দেখুন, উনি 250-র কথা 6 মাস আগে থেকে বলেছে। 100 আগে পূজান, তারপরে 250-র কথা বলবেন। 100টা পূজাতে বলবেন, তাহলেই তো হবে। আমরা তো, ওনারা তো সরকারে আছে, কাজে ওনারা দাবি করতেই পারেন। আর আমরা নতুনভাবে লড়ছি এনাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য। কাজেই সমস্ত কিছু সময় আসলে তখন মানুষ কি রায় দেয়, মানুষ কি চায়, মানুষ আবার একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে প্রতিষ্ঠা করতে। আগামী দিনে আমার টার্গেট বিধানসভায় 90 জন মুসলিম এমএলএ যাবে 294-এর মধ্যে, আর 204 নিয়ে শুভেন্দু আর মমতা ব্যানার্জির মধ্যে যে কম্পিটিশন, ও বড় হিন্দু না এ বড় হিন্দু, এ মন্দিরের প্রতিযোগিতা করছে, ও সনাতনী করে চিৎকার করছে, তো তারা 204টে আসন কে 150 পৌঁছায় দেখি না। মনে হতে পারে আমি একাই 182টা আসনে লড়ে 100 সিট দখল করব, নির্ণায়ক শক্তি হব। আর নালে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয় আমরা সরকার করব। ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি, আমরা ফার্স্ট পজিশনে যাব। আজকে 2011-তে 59 জন মুসলিম বিধায়ক ছিল, 2016-তে এসে সেটা 57 হয়েছিল, 2021-এ কৌশল করে মমতা ব্যানার্জি সেই সংখ্যাটা 42, আর নওশাদকে ধরে 43। তো আমি যখন লড়াইয়ে নামি আমি ইঞ্চি ইঞ্চি মেপে লড়াইটা করি। আমি তো 2টো সিটে লড়বো, 2টোতেই জিতবো ইনশাল্লাহ, তারপরে একটা ছাড়বো, এটাই নিয়ম। 2টোতে তো আর থাকা যাবে না। 2.5 লক্ষ মানুষের উপস্থিতিতে আমার রাজনৈতিক দলের ওপেনিং হয়েছে। আগে ওই লোকটা যে অভিষেক, ওদের সর্বভারতীয় নেতা, সে যাবে বলছে 17 তারিখে মুর্শিদাবাদে, ওই লোকটা করে দেখাক, তারপরে এই পাতাখোরদের কথার জবাব দেবো। আমার সঙ্গে যেসব দলের যারা তৃণমূলকে সরকার থেকে সরাতে চায়, আর যারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, অর্থাৎ বিজেপিকেও ক্ষমতায় আসতে যারা দিতে চায় না, যে কোনো রাজনৈতিক দল, সে সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, নিম হতে পারে, কংগ্রেসও হতে পারে, তারা যদি আমার সঙ্গে জোটবদ্ধভাবে লড়ে, আমার দৃঢ় বিশ্বাস এই তৃণমূল গভর্নমেন্টটা 100-তে পৌঁছাতে পারবে না, আর বিজেপিও 100-র ধারে কাছে থাকতে পারবে না। কিন্তু এরা কি করবে এটা এদের এখনও পর্যন্ত পরিষ্কার না। কাজেই এমন হতে পারে আমি একাই 182টা আসনে লড়ে 100 সিট দখল করব, নির্ণায়ক শক্তি হব। আর নালে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয় আমরা সরকার করব। ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি, আমরা ফার্স্ট পজিশনে যাব। দেখুন, আমি কাউকে অ্যাডভান্টেজ পাই দেওয়ার জন্য আমি আমার রাজনৈতিক দল খুলিনি। যেটা টিএমসির পক্ষ থেকে বলা হচ্ছে, আমাকে আখ্যা দেওয়া হচ্ছে বিজেপির বি টিম। আমি বলতে পারেন যে আমার পার্টিটা সেকুলার, কিন্তু মূলত বাংলার 37% মুসলিম। আজকে যারা 34 বছরের সরকার ছিল তাদেরকেও ইউজ অ্যান্ড থ্রু মানে ব্যবহার করেছে ভোট ব্যাংক হিসাবে। তাদের মধ্যে গ্রাস রুটে বিভাজন লাগিয়ে রেখেছে, মারামারি, গণ্ডগোল, ঝামেলা একটা মারছে কে, একটা মুসলিম
মরছে কে মুসলিম, কেস খাচ্ছে কে মুসলিম, জেলে যাচ্ছে মুসলিম, এই পলিসি নিয়ে 34 বছর সিপিএম চলেছিল। 14 বছরে মমতা ব্যানার্জি একই থিওরিতে মুসলিমদের ব্যবহার করছে। এই জায়গাটাই আমার আপত্তি। এবং বাংলার মুসলিম সমাজকে তাদের নিজের, আজকে 2011-তে 59 জন মুসলিম বিধায়ক ছিল, 2016-তে এসে সেটা 57 হয়েছিল, 2021-এ কৌশল করে মমতা ব্যানার্জি সেই সংখ্যাটা 42 আর নওশাদকে ধরে 43। তো এই জায়গাটাতে আমার আপত্তি। আগামী দিনে আমার টার্গেট বিধানসভায় 90 জন মুসলিম এমএলএ যাবে 294-এর মধ্যে। আর 204 নিয়ে শুভেন্দু আর মমতা ব্যানার্জির মধ্যে যে কম্পিটিশন, ও বড় হিন্দু না এ বড় হিন্দু, এ মন্দিরের প্রতিযোগিতা করছে, ও সনাতনী সনাতনী করে চিৎকার করছে। তো তারা 204টে আসন কে 150 পৌঁছায় দেখি না। আর মুসলমানরা তাদের প্রতিনিধি, আমি তো 2টো সিটে লড়বো, 2টোতেই জিতবো ইনশাল্লাহ, তারপরে একটা ছাড়বো, এটাই নিয়ম, 2টোতে তো আর থাকা যাবে না। আপনার দলের তৃণমূল কংগ্রেসের 4 বিধায়ক মুর্শিদাবাদে, তিনি বলছেন হুমায়ুন কবিরকে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা ছুটে আসতে বলুন, তারপরে সভা করবে। এইসব তুলাবাজদের কথার কোনো জবাব আমি দেব না। এদের জবাব আমি 6 ডিসেম্বর দিয়েছি। এদের পুলিশ প্রশাসন, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, এদের প্রশাসনের আইডিয়া ছিল যে আমি বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের দিন 30 থেকে 40 হাজার লোক হবে। আমার কাছে ফুটেজ আছে, আমার কাছে ডকুমেন্টস আছে, পুলিশের কাছেও আছে। 8টা ড্রোন ক্যামেরা ছিল, আর অগণিত আপনাদের মিডিয়া চ্যানেলের লোক ছিল। 4 লক্ষ মানুষ ভিত্তি স্থাপনে প্রেজেন্ট ছিল, আর 4 লক্ষ মানুষ এই কৃষ্ণনগর নদিয়া জেলার নবদ্বীপ ব্রিজ থেকে বর্ধমানের কালনা, মেমারি, এইসব জায়গা থেকে যত গাড়ি মুভমেন্ট হয়েছিল, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি থেকে পুলিশ বদমাইশি করে তাদের রাস্তায় আটকে দিয়েছিল, যেতে দেয়নি। ওদিকে ফারাক্কা মালদা থেকে 100 কিলোমিটার, 135 কিলোমিটার আমাদের বেলডাঙ্গা, সেখানেও রাস্তাতে গাড়ি আটকে দিয়েছিল। কাজেই 4 লক্ষ লোক রাস্তায় ছিল, আর 4 লক্ষ ভিত্তি স্থাপনে ছিল। তারপরে ভারতবর্ষের স্বাধীনতার পর কোনো রাজনৈতিক দল, যেটা কংগ্রেস, জাতীয় কংগ্রেস, যেটা আমরা 30 বছর করেছি, এই কংগ্রেসটার জন্ম হয়েছিল কবে? 1885 খ্রিস্টাব্দে। কতজন লোক নিয়ে ঘরের মধ্যে বসে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করার জন্য মাত্র 73 জন ব্যক্তি কংগ্রেস দলটার সৃষ্টি করেছিল। এই মমতা ব্যানার্জির যারা এই পাতাখোর, যারা চেটে চলে, তারা আজকে আমাকে চ্যালেঞ্জ করছে। এদের এই দলটা যখন জন্ম হয়েছিল 1997 সালে, ইনডোর আর আউটডোর, ওই যে মেউ রোডে আউটডোর করেছিল মমতা ব্যানার্জি 9 আগস্ট 1997। আর সেদিন আমরা ছিলাম, ভারতবর্ষের কংগ্রেসের সভাপতি ছিল বিহারের সীতারাম কেশরী, আর সোনিয়া গান্ধী উপস্থিতিতে সোমেন মিত্র, আমরা ছিলাম ইনডোরে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমাদের সেখানে উপস্থিতি ছিল কত, কমসে কম 30 থেকে 40 হাজার। আর এই মমতা ব্যানার্জি সেদিন 8,000 থেকে 10,000 লোক ওই আউটডোরে মিটিং করে, তাও আবার ওর নাম ছিল না। ওই মুকুল রায় এখন কথা বলতে পারে না, মুকুল রায়, ফরিদুল বলে একজন, আরও ওর নর্থ বেঙ্গলের কিছু সাথী, 7-8 জন মিলে এই তৃণমূল দলটাকে রেজিস্ট্রেশন করেছিল। তো সেই দলের ওই কে পাতাখোররা কি বলছে তার কথার জবাব হুমায়ুন কবির দেবে না। জবাব আমি দিয়ে দিয়েছি ওই 6 তারিখে আর 22 তারিখে 2.5 লক্ষ মানুষের উপস্থিতিতে আমার রাজনৈতিক দলের ওপেনিং হয়েছে। আগে ওই লোকটা যে অভিষেক, ওদের সর্বভারতীয় নেতা, সে যাবে বলছে 17 তারিখে মুর্শিদাবাদে। ওই লোকটা করে দেখাক, তারপরে এই পাতাখোরদের কথার জবাব দেব।
বলছি পূর্ব মেদিনীপুরে এলেন, কতগুলো 16টা সিট, কতগুলো সিট দেবেন এবং কতগুলো টার্গেট থাকবে? দেখুন, আমার সঙ্গে যেসব দলের যারা তৃণমূলকে সরকার থেকে সরাতে চায় আর যারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, অর্থাৎ বিজেপিকেও ক্ষমতায় আসতে যারা দিতে চায় না, যে কোনো রাজনৈতিক দল, সে সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, নিম হতে পারে, কংগ্রেসও হতে পারে, তারা যদি আমার সঙ্গে জোটবদ্ধভাবে লড়ে, আমার স্থির বিশ্বাস এই তৃণমূল গভর্নমেন্টটা 100-তে পৌঁছাতে পারবে না, আর বিজেপিও 100-র ধারে কাছে থাকতে পারবে না। কিন্তু এরা কি করবে এটা এদের এখনও পর্যন্ত পরিষ্কার না। কাজেই এমন হতে পারে আমি একাই 182টা আসনে লড়ে 100 সিট দখল করব, নির্ণায়ক শক্তি হব, আর নালে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয় আমরা সরকার করব। ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি, আমরা ফার্স্ট পজিশনে যাব। নন্দীগ্রাম বা কাঁথিতে কোনো সভা সমিতি হওয়ার নিশ্চয় করব, সময় আসুক, ইলেকশন কমিশন ডিক্লেয়ার করুক শিডিউল। আমার কাছে যা তথ্য আছে, 2021 সালে আমি লাস্ট ফেজে আমার ভোট ছিল 29 এপ্রিল, তখন পবিত্র রমজান চলছিল। আমি রোজা করে ভোট করেছিলাম এবং ভোটের রেজাল্টে শত বিরোধিতা, এই তৃণমূলেরই একটা অংশ বিরোধিতার পরেও আমি 43,383 মার্জিনে কংগ্রেসের এক্সিস্টিং এমএলএ কমলেশ চ্যাটার্জি, তাকে হারিয়ে তৃতীয় স্থানে পাঠিয়ে দিয়েছিলাম। বিজেপি সেকেন্ড হয়েছিল ইমন কল্যাণ মুখার্জি। তো আমি যখন লড়াইয়ে নামি আমি ইঞ্চি ইঞ্চি মেপে লড়াইটা করি। কাজেই যখন অল আউট লড়ব তখন তো এই মেদিনীপুরে কোনো সিটে প্রচারে আসব, আর সেই সময় এই গাড়িতে এসেছি, গাড়িতে আসার কোনো সুযোগ হবে না, কারণ আমি প্রতিদিন একটা দিনে মিনিমাম 3টে করে বিধানসভায় প্রচারে যাব, এবং সেটা হেলিকপ্টারে যেতে হবে সময় সংকলনের জন্য, সময় মেকআপ করার জন্য। আইমাকে কি জোটের জন্য আহ্বান জানালেন? এটা এখনই বলবো না, আপনাকে বললাম তো আমি একটা রাজনৈতিক দল খুলেছি। আইমার যিনারা কর্ণধার, যিনারা কমিটিতে আছেন, ওনারা এখানে আছেন, ইনি আছেন, আরও ইনি আছেন, ওনাদের সঙ্গে একটু আলোচনা করে নিলাম। আগামী দিনে কি হবে এটা তো এখনই আপনাদের কাছে ওপেন করার মতো কিছু নয়। অগ্রগতি হোক, আপডেট হোক, তখন জানতে পারবেন। ওই যে বীরভূম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 250টা সিটের টার্গেট বেঁধে দিলেন এবং হেলিকপ্টার নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, ঝাড়খণ্ড থেকে হেলিকপ্টার ভাড়া করে বীরভূম পৌঁছে। দেখুন, উনি 250-র কথা 6 মাস আগে থেকে বলেছে। 100 আগে পূজান, তারপরে 250-র কথা বলবেন, 100টা পূজাতে বলবেন, তাহলেই তো হবে। আমরা তো, ওনারা তো সরকারে আছে, কাজে ওনারা দাবি করতেই পারেন, আর আমরা নতুনভাবে লড়ছি এনাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য। কাজেই সমস্ত কিছু সময় আসলে তখন মানুষ কি রায় দেয়, মানুষ কি চায়, মানুষ আবার একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে প্রতিষ্ঠা করতে। আমি দিনে আমার টার্গেট বিধানসভায় 90 জন মুসলিম এমএলএ যাবে 294-এর মধ্যে, আর 204 নিয়ে শুভেন্দু আর মমতা ব্যানার্জির মধ্যে যে কম্পিটিশন, ও বড় হিন্দু না এ বড় হিন্দু, এ মন্দিরের প্রতিযোগিতা করছে, ও সনাতনী করে চিৎকার করছে, তো তারা 204টে আসন কে 150 পৌঁছায় দেখি না। মনে হতে পারে আমি একাই 182টা আসনে লড়ে 100 সিট দখল করব, নির্ণায়ক শক্তি হব, আর নালে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয় আমরা সরকার করব। ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি, আমরা ফার্স্ট পজিশনে যাব। আজকে 2011-তে 59 জন মুসলিম বিধায়ক ছিল, 2016-তে এসে সেটা 57 হয়েছিল, 2021-এ কৌশল করে মমতা ব্যানার্জি সেই সংখ্যাটা 42 আর নওশাদকে ধরে 43। তো আমি যখন লড়াইয়ে নামি আমি ইঞ্চি ইঞ্চি মেপে লড়াইটা করি। আমি তো 2টো সিটে লড়বো, 2টোতেই জিতবো ইনশাল্লাহ, তারপরে একটা ছাড়বো, এটাই নিয়ম, 2টোতে তো আর থাকা যাবে না। 2.5 লক্ষ মানুষের উপস্থিতিতে আমার রাজনৈতিক দলের ওপেনিং হয়েছে। আগে ওই লোকটা যে অভিষেক, ওদের সর্বভারতীয় নেতা,
সে যাবে বলছে 17 তারিখে মুর্শিদাবাদে। ওই লোকটা করে দেখাক, তারপরে এই পাতাখোরদের কথার জবাব দেবো। আমার সঙ্গে যেসব দলের যারা তৃণমূলকে সরকার থেকে সরাতে চায় আর যারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, অর্থাৎ বিজেপিকেও ক্ষমতায় আসতে যারা দিতে চায় না, যে কোনো রাজনৈতিক দল, সে সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, নিম হতে পারে, কংগ্রেসও হতে পারে, তারা যদি আমার সঙ্গে জোটবদ্ধভাবে লড়ে, আমার স্থির বিশ্বাস এই তৃণমূল গভর্নমেন্টটা 100-তে পৌঁছাতে পারবে না, আর বিজেপিও 100-র ধারে কাছে থাকতে পারবে না। কিন্তু এরা কি করবে এটা এদের এখনও পর্যন্ত পরিষ্কার না। কাজেই এমন হতে পারে আমি একাই 182টা আসনে লড়ে 100 সিট দখল করব, নির্ণায়ক শক্তি হব, আর নাহলে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয় আমরা সরকার করব। ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি, আমরা ফার্স্ট পজিশনে যাব। দেখুন, আমি কাউকে অ্যাডভান্টেজ পাই দেওয়ার জন্য আমি আমার রাজনৈতিক দল খুলিনি। যেটা টিএমসির পক্ষ থেকে বলা হচ্ছে, আমাকে আখ্যা দেওয়া হচ্ছে বিজেপির বি টিম। আমি বলতে পারেন যে আমার পার্টিটা সেকুলার, কিন্তু মূলত বাংলার 37% মুসলিম আজকে যারা 34 বছরের সরকার ছিল তাদেরকেও ইউজ অ্যান্ড থ্রু মানে ব্যবহার করেছে ভোট ব্যাংক হিসাবে। তাদের মধ্যে গ্রাস রুটে বিভাজন লাগিয়ে রেখেছে, মারামারি, গণ্ডগোল, ঝামেলা। একটা মারছে খেয়ে একটা মুসলিম, মরছে কে মুসলিম, কেস খাচ্ছে কে মুসলিম, জেলে যাচ্ছে মুসলিম। এই পলিসি নিয়ে 34 বছর সিপিএম চলেছিল, 14 বছরে মমতা ব্যানার্জি একই থিওরিতে মুসলিমদের ব্যবহার করছে। এই জায়গাটাই আমার আপত্তি। এবং বাংলার মুসলিম সমাজকে তাদের নিজের, আজকে 2011-তে 59 জন মুসলিম বিধায়ক ছিল, 2016-তে এসে সেটা 57 হয়েছিল, 2021-এ কৌশল করে মমতা ব্যানার্জি সেই সংখ্যাটা 42 আর নওশাদকে ধরে 43। তো এই জায়গাটাতে আমার আপত্তি। আগামী দিনে আমার টার্গেট বিধানসভায় 90 জন মুসলিম এমএলএ যাবে 294-এর মধ্যে, আর 204 নিয়ে শুভেন্দু আর মমতা ব্যানার্জির মধ্যে যে কম্পিটিশন, ও বড় হিন্দু না এ বড় হিন্দু, এ মন্দিরের প্রতিযোগিতা করছে, ও সনাতনী সনাতনী করে চিৎকার করছে। তো তারা 204টে আসন কে 150 পৌঁছায় দেখি না। আর মুসলমানরা তাদের প্রতিনিধি, আমি তো 2টো সিটে লড়বো, 2টোতেই জিতবো ইনশাল্লাহ, তারপরে একটা ছাড়বো, এটাই নিয়ম, 2টোতে তো আর থাকা যাবে না। আপনার দলের তৃণমূল কংগ্রেসের 4 বিধায়ক মুর্শিদাবাদে, তিনি বলছেন হুমায়ুন কবিরকে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা ছুটে আসতে বলুন, তারপরে সভা করবে। এইসব তুলাবাজদের কথার কোনো জবাব আমি দেব না। এদের জবাব আমি 6 ডিসেম্বর দিয়েছি। এদের পুলিশ প্রশাসন, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, এদের প্রশাসনের আইডিয়া ছিল যে আমি বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের দিন 30 থেকে 40 হাজার লোক হবে। আমার কাছে ফুটেজ আছে, আমার কাছে ডকুমেন্টস আছে, পুলিশের কাছেও আছে। 8টা ড্রোন ক্যামেরা ছিল, আর অগণিত আপনাদের মিডিয়া চ্যানেলের লোক ছিল। 4 লক্ষ মানুষ ভিত্তি স্থাপনে প্রেজেন্ট ছিল, আর 4 লক্ষ মানুষ এই কৃষ্ণনগর নদিয়া জেলার নবদ্বীপ ব্রিজ থেকে বর্ধমানের কালনা, মেমারি, এইসব জায়গা থেকে যত গাড়ি মুভমেন্ট হয়েছিল, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি থেকে পুলিশ বদমাইশি করে তাদের রাস্তায় আটকে দিয়েছিল, যেতে দেয়নি। ওদিকে ফারাক্কা মালদা থেকে 100 কিলোমিটার, 135 কিলোমিটার আমাদের বেলডাঙ্গা, সেখানেও রাস্তাতে গাড়ি আটকে দিয়েছিল। কাজেই 4 লক্ষ লোক রাস্তায় ছিল, আর 4 লক্ষ ভিত্তি স্থাপনে ছিল। তারপরে ভারতবর্ষের স্বাধীনতার পর কোনো রাজনৈতিক দল, যেটা কংগ্রেস, জাতীয় কংগ্রেস, যেটা আমরা 30 বছর করেছি, এই কংগ্রেসটার জন্ম হয়েছিল কবে? 1885 খ্রিস্টাব্দে।
কতজন লোক নিয়ে ঘরের মধ্যে বসে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করার জন্য মাত্র ৭৩ জন ব্যক্তি কংগ্রেস দলটার সৃষ্টি করেছিল। এই মমতা ব্যানার্জির যারা এই পাতাখোর, যারা চেটে চলে, তারা আজকে আমাকে চ্যালেঞ্জ করছে। এদের এই দলটা যখন জন্ম হয়েছিল 1997 সালে, ইনডোর আর আউটডোর, ওই যে মেউ রোডে আউটডোর করেছিল মমতা ব্যানার্জি 9 আগস্ট 1997। আর সেদিন আমরা ছিলাম, ভারতবর্ষের কংগ্রেসের সভাপতি ছিল বিহারের সীতারাম কেশরী আর সোনিয়া গান্ধী উপস্থিতিতে, সোমেন মিত্র, আমরা ছিলাম ইনডোরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমাদের সেখানে উপস্থিতি ছিল কত, কমসে কম 30 থেকে 40 হাজার। আর এই মমতা ব্যানার্জি সেদিন 8,000 থেকে 10,000 লোক ওই আউটডোরে মিটিং করে, তাও আবার ওর নাম ছিল না। ওই মুকুল রায় এখন কথা বলতে পারে না, মুকুল রায়, ফরিদুল বলে একজন, আরও ওর নর্থ বেঙ্গলের কিছু সাথী 7-8 জন মিলে এই তৃণমূল দলটাকে রেজিস্ট্রেশন করেছিল। তো সেই দলের ওই কে পাতাখোররা কি বলছে তার কথার জবাব হুমায়ুন কবির দেবে না। জবাব আমি দিয়ে দিয়েছি ওই 6 তারিখে আর 22 তারিখে 2.5 লক্ষ মানুষের উপস্থিতিতে আমার রাজনৈতিক দলের ওপেনিং হয়েছে। আগে ওই লোকটা যে অভিষেক, ওদের সর্বভারতীয় নেতা, সে যাবে বলছে 17 তারিখে মুর্শিদাবাদে। ওই লোকটা করে দেখাক, তারপরে এই পাতাখোরদের কথার জবাব দেবো। বলছি পূর্ব মেদিনীপুরে এলেন, কতগুলো 16টা সিট, কতগুলো সিট দেবেন এবং কতগুলো টার্গেট থাকবে? দেখুন, আমার সঙ্গে যেসব দলের যারা তৃণমূলকে সরকার থেকে সরাতে চায় আর যারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, অর্থাৎ বিজেপিকেও ক্ষমতায় আসতে যারা দিতে চায় না, যে কোনো রাজনৈতিক দল, সে সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, নিম হতে পারে, কংগ্রেসও হতে পারে, তারা যদি আমার সঙ্গে জোটবদ্ধভাবে লড়ে, আমার স্থির বিশ্বাস এই তৃণমূল গভর্নমেন্টটা 100-তে পৌঁছাতে পারবে না, আর বিজেপিও 100-র ধারে কাছে থাকতে পারবে না। কিন্তু এরা কি করবে এটা এদের এখনও পর্যন্ত পরিষ্কার না। কাজেই এমন হতে পারে আমি একাই 182টা আসনে লড়ে 100 সিট দখল করব, নির্ণায়ক শক্তি হব। আর নাহলে এরা যদি আমার সঙ্গে সঙ্গ দেয়, আমরা সরকার করব। ওই দ্বিতীয় আর তৃতীয় হবে টিএমসি আর বিজেপি, আমরা ফার্স্ট পজিশনে যাব। নন্দীগ্রাম বা কাঁথিতে কোনো সভা সমিতি হওয়ার নিশ্চয় করব, সময় আসুক, ইলেকশন কমিশন ডিক্লেয়ার করুক শিডিউল। আমার কাছে যা তথ্য আছে, 2021 সালে আমি লাস্ট ফেজে আমার ভোট ছিল 29 এপ্রিল, তখন পবিত্র রমজান চলছিল। আমি রোজা করে ভোট করেছিলাম এবং ভোটের রেজাল্টে শত বিরোধিতা, এই তৃণমূলেরই একটা অংশ বিরোধিতার পরেও আমি 43,383 মার্জিনে কংগ্রেসের এক্সিস্টিং এমএলএ কমলেশ চ্যাটার্জি, তাকে হারিয়ে 3য় স্থানে পাঠিয়ে দিয়েছিলাম। বিজেপি সেকেন্ড হয়েছিল, ইমন কল্যাণ মুখার্জি। তো আমি যখন লড়াইয়ে নামি, আমি ইঞ্চি ইঞ্চি মেপে লড়াইটা করি। কাজেই যখন অল আউট লড়ব, তখন তো এই মেদিনীপুরে কোনো সিটে প্রচারে আসব। আর সেই সময় এই গাড়িতে এসেছি, গাড়িতে আসার কোনো সুযোগ হবে না, কারণ আমি প্রতিদিন একটা দিনে মিনিমাম 3টে করে বিধানসভায় প্রচারে যাব, এবং সেটা হেলিকপ্টারে যেতে হবে সময় সংকলনের জন্য, সময় মেকআপ করার জন্য। আইমাকে কি জোটের জন্য আহ্বান জানালেন? এটা এখনই বলবো না, আপনাকে বললাম তো, আমি একটা রাজনীতির দল খুলেছি। আইমার যিনারা কর্ণধার, যিনারা কমিটিতে আছেন, ওনারা এখানে আছেন, ইনি আছেন, আরও ইনি আছেন, ওনাদের সঙ্গে একটু আলোচনা করে নিলাম। আগামী দিনে কি হবে এটা তো এখনই আপনাদের কাছে ওপেন করার মতো কিছু নয়। অগ্রগতি হোক, আপডেট হোক, তখন জানতে পারবেন। ওই যে বীরভূম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 250টা সিটের টার্গেট বেঁধে দিলেন এবং হেলিকপ্টার নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, ঝাড়খণ্ড থেকে হেলিকপ্টার ভাড়া করে বীরভূম পৌঁছে। দেখুন, উনি 250-র কথা 6 মাস আগে থেকে বলেছে। 100 আগে পূজান, তারপরে 250-র কথা বলবেন। 100টা পূজাতে বলবেন, তাহলেই তো হবে। আমরা তো, ওনারা তো সরকারে আছে,
কাজে ওনারা দাবি করতেই পারেন। আর আমরা নতুনভাবে লড়ছি এনাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য। কাজেই সমস্ত কিছু সময় আসলে তখন মানুষ কি রায় দেয়, মানুষ কি চায়, মানুষ আবার একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে প্রতিষ্ঠা করতে